নমস্কার বন্ধুরা, আজ 28শে সেপ্টেম্বর 2024, প্রায় 29শে সেপ্টেম্বর হতে চলেছে। রাত প্রায় 12টা বাজে। 50 দিন অতিক্রান্ত তিলোত্তমার নৃশংস খুন হত্যার, এবং তার সাথে আমরা দেখে যাচ্ছি একটার পর একটা হত্যা। লাস্ট 50 দিনে কতগুলো যে হত্যা দেখলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে প্রতিদিন এতগুলো হত্যা দেখছি, এতগুলো নৃশংস খুন ধর্ষণ দেখছি যে মাঝে মাঝে শিউরে উঠছি, আর মাঝে মাঝে মনে হচ্ছে যে হয়তো এই ঘটনাটা না ঘটলে একটা মেয়ে এরকম ভাবে, যাকে বলে প্রায় আহুতি না দিলে, নিজের আহুতি না দিলে, যজ্ঞে যেরকম আহুতি দেয়া হয়, ঘিয়ের মতো সেই যজ্ঞে পড়ে সেই আগুনটাকে দাউ দাউ করে জ্বলিয়ে না দিলে আমরা হয়তো এত হত্যা দেখতে পেতাম না। আমাদের চোখের আড়ালেই এই হত্যাগুলো হয়ে যেত। সবচেয়ে বড় হত্যা হচ্ছে মনুষ্যত্বর হত্যা। যে পরিমাণে মনুষ্যত্ব খুন হচ্ছে দিনের পর দিন, এবং মানুষের মধ্যে তার যে দুটো বেসিক ক্রাইটেরিয়া, আমার বাবা আমাকে এই বেসিক ক্রাইটেরিয়াটা সবসময় বলতেন যে মানুষকে ছোট্টভাবে বলা যায়, মানুষকে যার মান আছে আর হুঁশ আছে সেই মানুষ, যার সেলফ রেসপেক্ট আছে, ডিগনিটি আছে, এবং যার হুঁশ আছে, মানে যে বেহুশ নয়, সেই হচ্ছে মানুষ। তো আমরা তো অলরেডি এতগুলো বেহুশ বা যাকে বলে অমানুষ দেখে ফেললাম এই কদিনে, সেটা আর বলার না। তারা আবার অনেকেই আছেন এমন যারা জনপ্রতিনিধি, স্বাস্থ্য ব্যবস্থার শীর্ষে রয়েছেন, বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছেন, পুলিশ প্রশাসনের শীর্ষে রয়েছেন। এমন বহু মানুষকে দেখলাম যারা তাদের মনুষ্যত্বই হারিয়েছেন। এইবার আমাদের যে নতুন করে আন্দোলন শুরু হতে চলেছে সেই প্রসঙ্গে আসি। জুনিয়র ডাক্তাররা ডাক দিয়েছেন, আমরা আবার যথারীতি তার পূর্ণ সমর্থন করছি, এবং আমি আমার মেডিকেল সংস্থার হয়ে বলার থেকেও একজন সাধারণ মানুষ হিসেবে আজকে ডাক দিচ্ছি বৃহত্তর গণ আন্দোলনের, যেটা শুরু হতে চলেছে নতুন মাস থেকে, অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে, এবং যেটা ততদিন অবধি চলবে যতদিন না এই বেসিক 5টা পয়েন্টের সমাধান হয়। ভাবা যায়, বেসিক 5টা পয়েন্ট প্রশাসনের কাছে রাখা হয়েছিল, তার মধ্যে একটা তো সুপ্রিম কোর্টের বিচারাধীন, সিবিআই তার করছে, তদন্ত করছে। 1 নম্বরটা ধরাই হবে না, 2, 3 দায়সারা করে মানা হলো, এবং 4 নম্বরটা যেটা হচ্ছে সেফটি, সিকিউরিটি আর ওয়ার্কফিল্ড, সেই জায়গাটায় অ্যাসিওরেন্স যে পাওয়া যায়নি 50 দিনের মধ্যে, মানে ধরা যায় ধর্নার বোধহয় 2 সপ্তাহ হয়েছে বেঁধে কেটে, যে ডাক্তার আবার কাজে ফিরেছে, সেইখানেই শুরু হয়ে গেল। এবারে হলো সাগর দত্ত হাসপাতালে। ভাগ্যিস সিসিটিভি গুলো চলছিল, নালে তো এটা ধরা পড়তো না বা প্রমাণ হিসেবে দেখানো যেত না। আজকাল প্রমাণটা খুব সহজ হয়ে গেছে, জানেন তো, পার পাওয়ার জন্যই। আজকে যদি সিসিটিভি নাও থাকে, সবাইয়ের হাতে একটা করে মুঠোফোন আছে, এবং সেই মুঠোফোনে ক্যামেরা আছে যেটাতে ভিডিও করা যায়। এবং এই জায়গাটাতে যেমন আজকে সিবিআই এর তদন্তে সুবিধা হচ্ছে, যে যদিও বডিটা, তিলোত্তমার বডিটা ওরকম অন্যায়ভাবে, দায়সারাভাবে, নিয়ম বহির্ভূতভাবে পোস্টমর্টেম করা সত্ত্বেও কিছু স্টিল ছবি আছে, যে স্টিল ছবির বেসিসে অনেক দূর এগোনো যাচ্ছে। ঠিক সেই রকম ভাবে আজকে ওই সিসিটিভি ক্যামেরার জন্য দেখা গেল, কিন্তু সিসিটিভি ক্যামেরা তো দেখাবে যে এরা হামলা করেছে হাসপাতালের উপর বা ডাক্তারের উপর বা সিস্টারের উপর। কিভাবে সিস্টারদেরকে মারছিল একজন মহিলা দেখতে পেয়েছেন সাগর দত্তের ওই সিসিটিভি ফুটেজে? এটা ভাবা যায়? সিস্টাররা আমাদের দিদির মতো, দিদি বোনের মতো। যারা বয়সে বড় তাদের আমরা দিদি বলি, যারা বয়সে ছোট তাদেরও আমরা দিদি বলি, কারণ সেই দিদিটা তার ছোট বলার জন্য নয়, বয়সে ছোট হওয়ার জন্য নয়, সম্মানে আমাদের থেকে বড়।
আমাদের দিদি বলে করি এটা। আমরা এখনো আজকে সিনিয়র কনসালটেন্ট হয়েও আমরা সিস্টার দিদি বলি, সিস্টারও বলি, দিদিও বলি। এখনো পর্যন্ত হসপিটালে গিয়ে দেখতে পাবেন যে আমরা যখন রাউন্ড দিই তখন যে দিদিরা আসেন তাদেরকে সিস্টার দিদি বলি, নার্স কখনো বলি না। কারণ তাদেরকে আমরা নিজেদের আত্মীয় এবং নিজেদের বয়োজ্যেষ্ঠ বলে ভাবতে শিখেছি। আর একজন মুঘল সম্রাট একটা জায়গায় এমন ছিল যেখানে বাংলার শেষ স্বাধীন নবাব ছিল, সেই জায়গার উনি প্রতিনিধি, উনি বিধায়ক, এবং তার নাম দ্বিতীয় মুঘল সম্রাটের নামে। সেই বাবরের ছেলে, বাবরের পো, তিনি যেভাবে কথা বলছেন ডাক্তারদের কাছে, তিনি বলছেন যে ডাক্তাররা তো বাইরে গিয়ে সিগারেট খায়, সিস্টারদের সঙ্গে পাশে বসে হেসে গল্প করে। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। আরে বাবা, যা জানেন না কেন আসতে যান এসবের মধ্যে? আরে বাড়িতে পরিবারে একটা লোককে ডাক্তার করুন। যদি এইটুকু শিক্ষা থাকে, ওবিসিতে নয়, ওবিসি ছাড়া জেনারেল কোটায় একজনকে ডাক্তার করুন এবং তাকে 5 বছর পড়ান। সে আপনার ছেলে হোক, নাতি হোক, দুঃসম্পর্কের কেউ হোক, ইভেন অ্যাডপ্ট করে যদি পারেন, প্রপার ওয়েতে, পয়সা দিয়ে নয়, ঘুষ দিয়ে নয়, নিটের প্রশ্ন চুরি করে নয়, সঠিকভাবে পড়াশোনা করিয়ে নিট পড়িয়ে আজকের দিনে, বা ধরুন আমাদের সময় 1999 সালে যে জয়েন্ট এন্ট্রান্সের যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নে পাশ করিয়ে একটা র্যাঙ্ক করিয়ে ডাক্তার করুন আগে, তারপর জানুন, তার কাছ থেকে শিখুন। আপনি একজন জনপ্রতিনিধি, আপনার এই সমস্ত আলপটকা মন্তব্য মানায় না। আপনি বলছেন আপনি কখনো বেল অ্যাপ্লাই করবেন না, আপনি চান আপনার জেল হোক, সেই জেল থেকে বেরিয়ে এসে আপনি 50,000 কর্মী নিয়ে যে হামলা করবেন। আপনি যে কথাটা বলছেন সেটা আমাদের দুদিকের দুটো প্রতিবেশী রাষ্ট্রের কিছু উগ্রপন্থীদের মুখে হলে মানাতো। আপনি তো ইনডিরেক্টলি প্রমাণ করে দিচ্ছেন। কেন্দ্র সরকার যেটা প্রমাণ করতে চাইছে যে পশ্চিমবঙ্গ এখন উগ্রপন্থীদের বাস করার বসবাসের ক্ষেত্রস্থল হয়ে গেছে, সেটা আপনি প্রমাণ করে দিচ্ছেন। আপনার কথাবার্তা প্রমাণ করছেন যে আপনার মধ্যে ভয়াবহ রকমের একটা উগ্রপন্থা রয়েছে, এবং আপনার বিরুদ্ধে আপনার দল, যারা শাসক দল, তারা কোনো ব্যবস্থা নিয়েছে বলে এখনো আমার জানা নেই। এবং তারা এই কথাটা শুনছে বা শুনে বুঝছে কিনা তাও আমার জানা নেই। 50,000 লোক নিয়ে গিয়ে আমি অ্যাটাক করব বহরমপুর মেডিকেল কলেজে। হুমায়ুন এক সময় অ্যাটাক করেছিলেন, যখন বাবর মারা যান, তারপর হুমায়ুনকে গদিচ্যুত করেছিল। তারপর পানিপথের যুদ্ধে উনি আবার জিতে ফিরেছিলেন শের শাহের সাথে। শের শাহ মারা যাওয়ার পর উনি আবার সেই গদি দখল করেন। মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজ কি শের শাহ দখল করা, নাকি পানিপথের যুদ্ধ করতে চাইছেন আপনি? বুঝতে পারছি না আমি। আমরা কেউ যুদ্ধ করতে পারবো না আপনার সাথে, কারণ আপনার সঙ্গে শাসনযন্ত্র আছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে হয়তো সশস্ত্র শাসনযন্ত্র আছে। আপনার পুলিশরা হয়তো উগ্রপন্থার বেশ নিয়ে এসে ছত্রভঙ্গ করে চলে যাবে, নিরীহ ডাক্তারদের হয়তো মেরে কেটে ফেলে রেখে দিয়ে চলে যাবে। তারপর ওই মরা কাটা, ওই মরে যাওয়া পচে যাওয়া ডাক্তারগুলোর কাছ থেকে নিজের বাবা মা ভাই বোনের চিকিৎসা চাইতে পারবেন তো? আপনার পরিবারে ভগবান না করুক কেউ মারা গেলে ডেথ সার্টিফিকেটটা নিয়ে তাকে গড়ে দিতে পারবেন তো? তখন হাত কাঁপবে না তো যে আমি এই ডাক্তারদের বিরুদ্ধে দুবেলা গালি করছিলাম, এদের সার্টিফিকেট নিয়েই আমাকে করতে হচ্ছে? কারণ আপনি দুনিয়ায় যাই করুন না কেন, আপনার প্রথম সার্টিফিকেট আর শেষ সার্টিফিকেটটা আমরাই দেবো। বারবারই কথাটা বলি, আমাদের হাতে ঈশ্বর বলুন, জনগণ বলুন, সরকার বলুন, এই দুটো সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছে যে আপনি পৃথিবীতে যদি নিরক্ষর থাকেন, কোনো পড়াশোনাও না করেন, দুটো সার্টিফিকেট কিন্তু আমরা আপনাকে দেবই দেব, এবং সেটা দেবে ডাক্তাররা।
বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট আমাদের কাছ থেকে নিতে হবে, সে আপনার যে পদ্ধতিতেই মৃত্যু হোক না কেন। আর এখন তো বোঝাই যাচ্ছে যে সরকারের কি বলবো মদতে, প্রকট এবং প্রচ্ছন্ন মদতে গোটা মেডিকেল ব্যবস্থাটাতে কি রকমের একটা অরাজকতা তৈরি হয়েছে, এবং তার মধ্যে এই ধরনের ডাক্তাররা ঢুকেছে যে ডাক্তারদের থেকে জম ভালো, যে ডাক্তারদের থেকে ডাকাত ভালো, যে ডাক্তারদের থেকে উগ্রপন্থীরা ভালো। তারা আর যাই হোক উগ্রপন্থী বেশে, উগ্রপন্থী হয়ে মানুষকে খুন করে, নাশকতা করে। এরা তো অধ্যক্ষের বেশে, সুপারের বেশে করছে। কি ভয়াবহ কাণ্ড! অধ্যক্ষের বেশে ভাবা যায়? সেদিনকে একটা টক শোতে একজনকে খুব ভালো কথা বলতে শুনলাম, খুব খুব প্রয়োজনীয় এবং খুব মনে লাগার মতো একটা কথা। বিশ্বাস করুন আমার মনে লেগেছে। যিনি বলেছেন তাকে আমার অনেক ধন্যবাদ, যে তিনি আমাদের একটা আরো দিক খুলে দিয়েছেন। যে কোনো মহিলা বাসে হোক, ট্রামে হোক বা অন্য জায়গায় হোক, নিজের পরিবারের মানুষ ছাড়া যদি কোনো অচেনা পুরুষ তার গায়ে হাত দেয়, তাকে টাচ করে, তো তিনি অস্বস্তি বোধ করেন। তিনি বিভিন্ন জায়গায় এরকম আনওয়ান্টেড টাচের শিকার হন। বাসে হন, ট্রামে হন, নিজের কর্মস্থলে হন, আরো অনেক জায়গায় হন। কিন্তু এই মানুষগুলোই যখন ডাক্তারের কাছে নিজের অসুখ নিয়ে যায়, তারা কিন্তু সেই মানুষটার কাছে, সেই ডাক্তারের কাছে কখনো তাদের শরীরের কোনো অংশ দেখাতে ভয় পান না বা তাদের কোনো অস্বস্তি হয় না। কারণ তারা জানেন যে এই মানুষটা আমার ভালো করবে, আমার চিকিৎসা করবে, আমাকে সুস্থ করবে, সেই কারণে উনি আমার দেহে হাত দিচ্ছেন। এবং উল্টো দিকে আমাদেরও একই রকমের রেসপন্সিবিলিটি বর্তায় যে এই যে পেশেন্টের যে ট্রাস্ট, তার সর্বোচ্চ সম্মান করতে, নিজের জীবন দিয়েও, নিজের সবকিছু দিয়েও যেন সেই সম্মানটা বজায় থাকে, সেই এথিক্সটা বজায় থাকে। নাহলে তো ভয়াবহ কাণ্ড হয়ে যাবে। ডাক্তাররা যদি রুগীকে ভয় পান বা রুগীরা যদি ডাক্তারকে ট্রাস্ট না করতে পারে, কি ভয়ঙ্কর ব্যাপার হবে। এই বাবুরের ছেলে বলে দিচ্ছেন যে ডাক্তাররা তো শরীরে হাত দিয়ে রাখেন না, সিগারেট খেতে বাইরে চলে যান। হে ভগবান, কত বড় ডাক্তার হে তুমি, কত কি দেখেছো জেনেছো। এরম ভাবে তুমি ডাক্তারদের আর রুগীর মধ্যে এই ট্রাস্ট বিল্ডিংটাকে নষ্ট করছো। এর ফল কোথায় গিয়ে দাঁড়াতে পারে জানো? কোনো ধারণা আছে তোমার? ছি 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 ছি। আরে মানছি তো সমস্ত ডাক্তার সাধু পুরুষ নয়, সে তো চোখের সামনে আরো বেশি করে দেখতে পাচ্ছেন। আর আপনারা তো এটা দেখতে পাচ্ছেন যে আমাদের আন্দোলন চলছে বেশ কিছু ডাক্তারের বিরুদ্ধে, অসৎ অসাধু প্রক্রিয়ায় যারা পাশ করেছে, যারা অধ্যক্ষ হয়েছে, যারা কলেজগুলোতে থ্রেট কালচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে। আমরা একবারও বলছি না ডাক্তাররা খুব ধোয়া তুলসী পাতা, বরং এটুকু বলছি যারা এই রকম নোংরা তুলসী পাতা, তাদেরকে বের করে দাও, আমাদের পূর্ণ সমর্থন আছে। কিন্তু বের তো আপনি করছেন না, যেহেতু তারা সকল আপনার কথায়, আপনার ভাষায় দুধেল গাই, যারা দুধ দিত আপনাদের বিভিন্ন পদ্ধতিতে, কখনো অর্গান পাচারের ক্ষেত্রে, কখনো ডেড বডি লোপাটের ক্ষেত্রে, কখনো বা হসপিটালের বেড পয়সা দিয়ে বিক্রি হয়ে যেত, কখনো বা হসপিটালের ইনভেস্টিগেশন কিট প্রাইভেট ল্যাবে বিক্রি হয়ে যেত, আরো কত কি ওয়েস্ট প্রোডাক্টস, বজ্রগুলোকে নষ্ট না করে সেগুলোকে রিসাইকেল করা হয়ে যাচ্ছে, যে জিনিসগুলো রিসাইকেল করার কথা নয়, উচিত নয়। এইভাবে তারপর মাদক চক্র, যৌন চক্র হাসপাতালে চলছে, ভাবা যায়? আমরা ভাবতে পারতাম না। আমরা কিন্তু খুব বেশি দিন আগে পাশ করিনি, এই বছরের গোড়ার দিকে পাশ করেছি, এই শতাব্দীর।
আমরা কিন্তু এই জিনিস দেখিনি বা দেখলেও জানতে পারিনি, আমরা জানতাম না, কোনোদিন জানতাম না আমাদের কলেজের মধ্যে এসব চলছে। রাত 2টোর সময় আমরা এমার্জেন্সি থেকে বাইরে গিয়ে চা পাউরুটি খেতাম, খিদে পেয়ে যেত 9টার খাওয়ার পর, সারা রাত যেহেতু জেগে ডিউটি করতে হবে। কোনো দিন আমাদের কোনো রকম সিকিউরিটি ইস্যু হয়নি। আমার সাথে আমার বান্ধবীরা যারা একসঙ্গে ডিউটি করছে তাদের কোনোদিন মনে হয়নি যে তারা আমাদের সাথে আনসেফ, বা তৎকালীন যে রুগীরা দেখাতে আসতো ওই রাত্রিবেলা তাদেরও খুব একটা আনসেফ মনে হয়নি আমাদের। তারা আর যাই হোক, তারা ইভেন আমি এটুকু বলতে পারি এমন বহু মানুষ আমাদের কাছে আসতেন যাদেরকে আমরা দেখতাম, বুঝতাম, জানতাম তারা সমাজ বিরোধী, সকল তৎকালীন সমাজ বিরোধী, কিন্তু তারা আমাদের কাছে এসে অত্যন্ত ভদ্র, নম্র, শিষ্টভাবে কথা বলতেন। আজকে প্রশাসনিক মদতে ডাক্তারদের সঙ্গে যেটা করা হচ্ছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা। কারণ এই একটা জায়গায় মিউচুয়াল ট্রাস্টটা খুব জরুরি। হাত জোর করে বলছি, ভুলটা করবেন না। আমরা নিজেদেরকে এলিট ক্লাস দাবি করছি না, কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আপনার সুস্থতা কিন্তু আমার নিরাপত্তার উপর নির্ভরশীল। আপনার পরিবারের মানুষের চিকিৎসা কিন্তু আমার নিরাপত্তার উপর নির্ভরশীল। আমি নিরাপদ না বোধ করলে আপনাকে সঠিক চিকিৎসা দিতে পারবো না। আমি যদি দেখি আপনার মাথায় 10টা সেলাই দিতে হবে, যদি কেটে গিয়ে থাকে, আর আপনি যদি আমায় এসে বলেন ডাক্তার ওখানে যদি কোনো এদিক ওদিক হয়েছে তো লাশ পড়ে যাবে, আমার কিন্তু হাত কাঁপবে ওই ইঞ্জেকশনটা দিতে, ওই স্টিচটা করতে। আমি কিন্তু সঠিকভাবে করতে পারবো না। আমাকে থ্রেট করলে না এই মানুষটার ক্ষতি বেশি হবে, এটা বুঝুন। আপনি 50,000 লোক নিয়ে চলে যেতে চাইছেন বহরমপুর মেডিকেল কলেজে। আজকে যদি ভয়ে বহরমপুর মেডিকেল কলেজ থেকে সমস্ত ডাক্তাররা চলে যায় নিজেদের জায়গায়, তারা করে খেয়ে নেবে। বিশ্বাস করুন, যে ডাক্তারই পাস করতে পারে না সে পৃথিবীর যে কোনো প্রফেশন হেসে গেলে করতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যদি ডাক্তারিও না করি না, আমি আমার মতো পেট চালানোর মতো করে খেতে পারবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু উল্টোটা ভাবুন, আজকে বহরমপুর মেডিকেল কলেজে যদি একজনও ডাক্তার না থাকে, কে রুগী পরিষেবা দেবে? এই যে আপনারা করতে চাইছেন থ্রেট কালচারটা তো শুধু হাসপাতালের মধ্যে না, আপনারা তো প্রতিটা মানুষের রন্ধে রন্ধে ঢুকিয়ে দিচ্ছেন। সাগর দত্তে আজকে যে মারটা হয়েছে, লোকে এসে বলছে আরজি কর করে দেবো। আরে ভাই, আরজি কর করা অত সহজ রে? আরজি কর কে ছিল জানিস তোরা? ডক্টর রাধা গোবিন্দ কর। একটা সত্যি আরজি কর করে দেখা, একটা ছেলেকে সত্যি আরজি করের মতো করে দেখা, বুঝবো তোর বুকের পাটা আছে, তোর দম আছে। নিজের ছেলেকে আরজি করের মতো একটা ডাক্তার করে দেখা, রাধা গোবিন্দ করের মতো, না আরজি কর করে দেখা। পড়েছিস, জেনেছিস লোকটা সম্বন্ধে কে ছিল? আরে পড় আগে, জান, তারপর মুখে আনবি। এসব নাম মুখে আনতে গেলেও না মিনিমাম মুখের একটা ভার দরকার হয়, একটা গ্র্যাভিটি লাগে আরজি করের নাম আনতে। ডাক্তার রাধা গোবিন্দ কর ইন্টারনেটে প্রচুর আছে, উইকিপিডিয়ায় প্রচুর আছে। উল্টো পাল্টা ইউটিউব চ্যানেল না ঘেটে বা অন্য কিছু না দেখে পারলে রাধা গোবিন্দ করের জীবনীটা পড়ে দেখুন, তারপর বলবেন আরজি কর করে দেবো। আরজি কর করার ক্ষমতা আপনার কেন? বোধহয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসক দলের একটা লোকেরও নেই যে আর একটা আরজি কর তৈরি করতে পারবে। আর আরজি কর মেডিকেল কলেজের মধ্যে এমন একটা মেডিকেল কলেজ তৈরি করতে পারবে যেখান থেকে হাজার হাজার কৃতি ছাত্র তৈরি হয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এই কৃতি ছাত্ররা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবং আজকে এই আন্দোলন কিন্তু আর স্টেট মুভমেন্ট নয়, এটা ন্যাশনাল মুভমেন্ট অনেক দিন আগে হয়ে গেছে। আজকে কিন্তু ইন্টারন্যাশনাল মুভমেন্ট হতে যাচ্ছে। আগামী অক্টোবর যে জিনিসটা আপনারা দেখতে চলেছেন, দ্যাট উইল বি অ্যান ইন্টারন্যাশনাল মুভমেন্ট। সারা পৃথিবী থেকে মানুষ আসবে এবার আরজি করে, সারা পৃথিবী থেকে মানুষ এবার আসবে সাগর দত্তে। দেখি আপনার কত বড় মুঘল সাম্রাজ্য রয়েছে, কতজন আপনার বাবরের সন্তান রয়েছে, বাবরের পো রয়েছে যারা লড়তে পারে। আমরা একটা জিনিস হাতে নিয়ে লড়বো না, আমাদের কাঁদানে গাছ থাকবে না, আমাদের লাঠি থাকবে না, আমাদের বিরাট বড় গার্ড থাকবে না।
আমাদের হাতে শুধু একটা ম্যাক্সিমাম উই ওয়ান্ট জাস্টিসের প্ল্যাকার্ড থাকবে বা একটা মোমবাতি থাকবে, যথেষ্ট মশাই, যথেষ্ট আপনাদের জন্য। কারণ মানুষ জেগে উঠেছে এবং আপনারা যতই চেষ্টা করুন, এই মানুষগুলো যাদের সাথে আমাদের শুধু রুগী আর ডাক্তারের সম্পর্ক নয়, মানবিকতার সম্পর্ক। আমার কাছে যে পেশেন্টরা আসে, বিশ্বাস করবেন, হয়তো বিশ্বাস করবেন না, হ্যাঁ জানি তাদের কাছ থেকে ফিস নিই আমি, কিন্তু সেখানে ফিজের সম্পর্ক নয়। আর এই যে যারা আমার ইউটিউবে লিখছেন না আপনাদের কত ফিস হেনা তেনা বলবেন, বিশ্বাস করুন আমার কোনো রুগী কোনোদিন আমায় জিজ্ঞেস করে না, কোনো দিন জিজ্ঞেস করে না। কারণ তারা আমার কাছ থেকে যেটা পায় বা যেটা আমি দেওয়ার চেষ্টা করি সেটা অন্তত আমার ফিজের থেকে কিছুটা হলেও বেশি বলে আমার মনে হয়। একজন বাবা মা এসেছিল জানেন তো, এই যে তিলোত্তমার কথা বলছি, তিলোত্তমার প্রসঙ্গেই বলি কথাটা। তিলোত্তমা তো হঠাৎ করে খুন ধর্ষণ হয়ে গেছে। আমার এক খুব কাছের পেশেন্ট, কিছুদিন আগেও কাছে ছিলেন না, মাস 6 আগেকার কথা। স্বামী স্ত্রী দেখাতে এসছেন, একজনের বয়স 65 কাছাকাছি, একজনের বয়স 60 কাছাকাছি। এমনি চেক আপ করতে এসছেন। যিনি মা তিনি বলছেন যে কিছু কমপ্লেন অদ্ভুত বলছেন, রাতে ঘুম আসে না, গা হাত পা ব্যথা করেন, ভেগ ভেগ কথা বলছেন। তারপর তার সাথে কথা বলে কি জানতে পারলাম জানেন, তার 30 বছরের মেয়ে অ্যাকিউট লিউকেমিয়ায় মাত্র 6 মাসের মধ্যে মারা গেছে। হাজার চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। এবং ওনার বাঁচার ইচ্ছেটাই চলে গেছে। আমি আজকে ওনার কথা ভেবে তিলোত্তমার বাবা মার কথা ভাবি। তারা তারপর থেকে 3 বার এসছেন আমার কাছে, একটা কথাই বলেছেন, ডাক্তারবাবু আমরা কিন্তু আপনার কাছে রোগ দেখাতে আসি না, বাঁচার খিদে জোগাড় করতে আসি। কারণ একমাত্র আপনার কথা শুনেই মনে হয় যে কিছুদিন আরো বাঁচা যায়, নালে আমাদের কাছে কোনো বাঁচার মানে নেই। বিশ্বাস করুন, নিজেকে না, আমারও তো একটা মেয়ে আছে, নিজেকে চোখ বন্ধ করলে ওনাদের জায়গায় বসাতে পারিনি, আজ পর্যন্ত বসাতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষগুলো এতটা নির্মম কথা বলে, এদেরও তো পরিবারের সন্তান আছে, ভাবুন তো। শুধুমাত্র একটা পোস্টের জন্য, একটা জায়গায় নিজের হোল্ড বানিয়ে রাখার জন্য, দুটো মানুষকে হাতে রাখার জন্য এই রকম এতটা নিকৃষ্ট ভাবনা নিয়ে মানুষ চলতে পারে। আর এদের পরিবার থেকে কোনো প্রতিবাদ আসে না, প্রতিরোধ আসে না, নাকি ভয় পায় বলতে, জানি না, বলতে পারি না। আমাদের মাননীয় যে পৌরমন্ত্রী এবং কলকাতার মেয়র যিনি আছেন, ওনাকে খুব ভালো মানুষ বলে আমার মনে হতো। ওনার মেয়েও তো ডাক্তার। উনি যে কথাগুলো বলছেন, ওনার পরিবারে সাপোর্ট করছে লোকজন, জানি না, বলতে পারি না। একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন, এবং বিশ্বাস করুন আপনারা যে কাজটা করছেন, আমাদের মন থেকে যেন আপনাদের প্রতি চিকিৎসা করার ইচ্ছেটা না চলে যায়। খুব খারাপ হবে, তাহলে খুব বাজে ব্যাপার হবে, জানেন তো। যে ফরেনসিক মানুষটা তথ্য লোপাট করার জন্য সেদিনকে ভোরবেলা চলে গেছিল, তিনি একাধিক হাসপাতালে ভর্তি হতে পারেননি। আলটিমেটলি একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়ি গেছেন। তাকে চিকিৎসা করতেও কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছে, কিন্তু তাও আমরা করেছি, করে ভালো করে পাঠিয়েছি। মানে এটা কিন্তু খুব কঠিন কাজ আমাদের পক্ষে, খুব খুব কঠিন কাজ। এতটা প্রতিকূলতার মধ্যে বা এতটা খারাপ কথা শুনে কাউকে চিকিৎসা করা। আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবারের মানুষদের কখনো যেন ডাক্তারের প্রয়োজন না হয়। এর বেশি বাইরে কিছু বলবো না। কারণ যে পরিমাণ ক্ষোভ, যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ ঘৃণা মানুষের মধ্যে, ডাক্তারদের মধ্যে আপনারা তৈরি করছেন, বীজ বপন করছেন, ডাক্তার শুধু না, সাধারণ মানুষের পক্ষে, এটা যে কোথায় গিয়ে বাস্ট হবে, কি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে কত কত হাজার লক্ষ লাভা বেরোবে, এটা ভাবতেও ভয় করে, ভয় করছে। বিশ্বাস করুন, ভয় করছে নিজের উপর।
যে হয় নিজে পুড়ে যাব, নইলে সারা পৃথিবী বোধহয় জ্বালিয়ে দেবো, এমন একটা পরিস্থিতি লাগছে। ভালো থাকবে, নমস্কার।